যুদ্ধকে দোরগোড়ায়, বোমার বাটনে কার আঙুল? কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কেটে গেছে 9 দিন। দিন নয়, যেন 9টা যুগ। প্রতিটি সেকেন্ড যেন এক একটি তপ্তগুলির শব্দ। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এখন আর কল্পনার গল্প নয়, বরং বাস্তবের নীরব শ্বাস প্রশ্বাস। এমন উত্তেজনার মাঝে একটি প্রশ্ন ধীরে ধীরে হাওয়ায় ভাসছে। যুদ্ধ শুরু হলে পরমাণু হামলার নির্দেশ দেবেন কে? কার আঙুল থাকবে ধ্বংসের বাটনে? অনেকেই ভাবেন দেশ দুটির প্রধানমন্ত্রী হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, কিন্তু ব্যাপারটা ততটা সরল নয়। নিউজ 18 বলছে, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সংক্ষেপে NCCS। এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল দুজনের হাতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তাদের সম্মতি ছাড়া পরমাণু বোমার বাটন কেউই ছুঁতে পারবে না। এখানেই আসে প্রথম টুইস্ট। 2024 সালে নির্বাচনে কেউই এককভাবে ক্ষমতায় আসেনি, তাই পাকিস্তানে এখন চলছে জোট সরকার। একদিকে মুসলিম লীগের শেহবাজ, অন্যদিকে পিপলস পার্টির জারদারি। সরকার চালানোর জন্য যাদের একমত হওয়া জরুরি, তাদের হাতে রয়েছে দেশের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ক্ষমতা। বিশ্লেষকরা তাই চিন্তিত, এই দ্বৈত নেতৃত্ব পরমাণু সিদ্ধান্তে কি একমত হতে পারবে? যদি যুদ্ধ আসে দরজায়, তাহলে কি সময় মতো সিদ্ধান্ত আসবে, নাকি দ্বিধার ফাঁক গলে ছুটে যাবে সর্বনাশ? অন্যদিকে ভারতের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণে আছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি NCA। এখানে আছে দুইটি উইং, পলিটিক্যাল কাউন্সিল যার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক্সিকিউটিভ কাউন্সিল যার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, পরামর্শ নেওয়া হবে দোভালের কাছ থেকে, কিন্তু বাটন চাপবেন মোদিও। এখানেই আসে দ্বিতীয় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্টের মতোই ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা সবসময় বহন করেন নিউক্লিয়ার ফুটবল নামের একটি কালো ব্রিফকেস। এই ব্রিফকেসে আছে স্মার্ট কোড, আছে পরমাণু হামলার চূড়ান্ত কমান্ড। এই কোড জানেন শুধুই প্রধানমন্ত্রী। একটি মাত্র আদেশ, একটি মাত্র চাপ, এবং এরপর শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। দুই দেশের মধ্যে অস্ত্রের সংখ্যার দিক থেকেও রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের কাছে আছে 130 থেকে 140টি পরমাণু অস্ত্র, পাকিস্তানের হাতে এর চেয়ে অন্তত 10টি বেশি। নয়াদিল্লি নির্ভর করে 3 স্তরের পরমাণু হামলার ক্ষমতার উপর। ভূমিতে অগ্নি ব্যালিস্টিক মিসাইল, আকাশে মিরাজ 2000 এবং রাফাল জেট, আর সাগরে INS আরিহান্ত সাবমেরিন। পাকিস্তানও পিছিয়ে নেই, তাদের হাতে আছে শাহিন ব্যালিস্টিক মিসাইল, বাবুর ক্রুজ মিসাইল, আর আকাশে ঘুরছে F-16 যুদ্ধ বিমান। তাছাড়া সমুদ্র থেকেও আঘাত হানার জন্য তৈরি হচ্ছে তাদের নেভাল প্ল্যাটফর্ম। শেষ প্রশ্নটা তাই আরো জ্বালাময়। তপ্ত সীমান্তে যদি আগুন ছড়িয়ে পড়ে, তাহলে বোমার বাটনে প্রথম চাপ দেবেন কে? যদি কেউ একবার আঙুল চালায়, তবে আর কেউ রেহাই পাবে না। এখন শুধু সময়ের অপেক্ষা। সীমান্তে সামরিক মহড়ায় পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের রক্ত ছড়ার পর 2 পরমাণু শক্তিধর দেশের আকাশে যেন বারুদের গন্ধ। এমন উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা ঘেঁষে পাকিস্তান সেনাবাহিনী চালিয়ে দিল এক পূর্ণমাত্রার সামরিক মহড়া। বার্তা স্পষ্ট, যদি আগ্রাসন আসে, জবাব হবে আগুনে। পাকিস্তানের শক্তি প্রদর্শন। এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে জানা গেছে, টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে চালানো এই মহড়ায় অংশ নেয় পাকিস্তানের মাঙ্গোলা স্ট্রাইক কোর। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইউনিটগুলো সরাসরি গোলাগুলির অনুশীলনে অংশ নেয়। ব্যাটল রেডি মোডে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী কৌশলগত দক্ষতায় স্পষ্ট বার্তা দেয়, আমরা প্রস্তুত, কোনো শত্রু ঢুকলে ফিরবে না। পত্রিকাটি লিখেছে, ইসলামাবাদ চেয়েছে একটাই বার্তা দিতে, শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত। মহড়ায় উত্তেজনার ছায়া। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং পদস্থ কর্মকর্তারা এই মহড়ায় অংশ নেন। শুধু কৌশল নয়, শক্তি ও সমন্বয়ের দিক দিয়েও পাকিস্তান সেনারা দেখিয়েছে প্রমাণযোগ্য দক্ষতা। প্রত্যেক গুলি যেন ছিল এক একটি সতর্কবার্তা, যেন বলে, শান্তি চাই, তবে দুর্বল নই আমরা। এর আগের দিন পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল, ভারতের উস্কানিমূলক গুলির জবাবে তারা কিয়ানি এবং ম্যান্ডাল সেক্টরে ভারতীয় এক তল্লাশি চৌকি গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চাকপুত্রা চৌকিও ধ্বংস করা হয় পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায়। রক্তাক্ত পেহেলগাম, উত্তপ্ত উপমহাদেশ।
ঘটনার সূত্রপাত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন 26 জন পর্যটক। নয়াদিল্লি দাবি করেছে হামলাকারীদের মধ্যে অন্তত 2 জন পাকিস্তানি। অভিযোগের আঙুল উঠেছে ইসলামাবাদের দিকে, কিন্তু পাকিস্তান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন, কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি। কূটনৈতিক যুদ্ধ। হামলার পর পাল্টাপাল্টি সিদ্ধান্তে উত্তপ্ত হয়ে ওঠে উপমহাদেশ। ভারত স্থগিত করে দেয় সিন্ধু পানি চুক্তি, বাতিল করে পাকিস্তানিদের দেয়া ভিসা, এমনকি বন্ধ করে দেয় ওয়াঘা আটারি সীমান্ত। পাকিস্তানে চুপ করে থাকেনি, তারা ভারতের কূটনীতিকদের বহিষ্কার করে, সিমলা চুক্তি বাতিলের হুমকি দেয় এবং সাধারণ ভারতীয়দের ভিসা বন্ধ করে দেয়। দুই দেশই নিজেদের আকাশে অপর দেশের উড়োজাহাজ নিষিদ্ধ করেছে। যুদ্ধের ছায়ায় গাঢ় অন্ধকার। পাকিস্তান সরকারের দাবি, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে ভারত কয়েকদিনের মধ্যেই সামরিক হামলা চালাতে পারে। এই আশঙ্কায় যেন আরও জরুরি করে তুলেছে সীমান্তের মহড়া। পাকিস্তান শুধু প্রস্তুত নয়, এক ধাপ এগিয়েই আকাশে জমিনে শক্তি প্রদর্শন করছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 2 দিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমের ভাষায় সেনাবাহিনীকে তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, অর্থাৎ যে কোনো সময় আগুন জ্বলে উঠতে পারে সীমান্তে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। এই উদ্বেগজনক পরিস্থিতিতে কূটনৈতিক হাল ধরেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একযোগে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং পেহেলগামের রক্তক্ষয়ী ঘটনার প্রেক্ষিতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। শেষ দৃশ্যের প্রতীক্ষা। একদিকে এলওসিতে 7 দিন ধরে গুলির শব্দ, অন্যদিকে দুই দেশের চোয়াল চাপা যুদ্ধের প্রস্তুতি। ইতিহাস বলছে ভারত পাকিস্তানের এমন উত্তেজনা কখনো হালকা নয়, আর এবার যখন দুই দেশে পরমাণু শক্তিধর, তখন সামান্য একটি ভুলও হয়ে উঠতে পারে সর্বনাশের সেতুবন্ধ। কাশ্মীর হামলার বদলায় পাকিস্তানকে জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী। ভারতের সিদ্ধান্তে জোরালো বার্তা, সিন্ধু চুক্তি স্থগিতের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি পাকিস্তানে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানকে জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কিভাবে, কখন এবং কোথায় জবাব দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনীর হাতে। দিল্লিতে মোদীর বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে তিনি এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অচিন চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা। বৈঠকে মোদী স্পষ্ট করে বলেন, আমাদের প্রতিক্রিয়া কি হবে, কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, লক্ষ্যবস্তু কি হবে এবং কখন ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি আরো জানান, বাহিনীগুলোর উপর তার পূর্ণ আস্থা রয়েছে, তাদের যে সিদ্ধান্তই হোক কেন্দ্র তার পেছনে থাকবে। এই নির্দেশনা আসে এমন এক সময় যখন পেহেলগামের সেই ভয়াবহ হামলায় 26 জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন নিরীহ পর্যটক। ভারতীয় তদন্তে উঠে এসেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা চালিয়েছে। সেই ঘটনার পর থেকেই ভারতের ভিতরে উত্তাল ক্ষোভ। কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা। এই চুক্তি স্থগিতের সিদ্ধান্তে উদ্বিগ্ন পাকিস্তান। দেশটির আইন ও বিচার মন্ত্রী আকিল মালিক জানিয়েছেন, ভারত যদি এই চুক্তি একতরফাভাবে স্থগিত করে তাহলে ইসলামাবাদ আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আকিল মালিক জানান, পাকিস্তান অন্তত 3টি আইনি পথ বিবেচনা করছে। প্রথমত, বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ জানাতে হবে, কারণ তারা এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিল। দ্বিতীয়ত, হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এবং তৃতীয়ত, আন্তর্জাতিক সালিশি আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। তিনি বলেন, চুক্তিটি একতরফাভাবে স্থগিত করা যায় না, এমনকি সাময়িকভাবেও না। চুক্তিতে এমন কোনো বিধান নেই। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার কথাও ভাবছেন, তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 1960 সালে দীর্ঘ 9 বছর আলোচনার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু নদ এবং তার 2টি উপনদী বিতস্তা বা ঝিলম এবং চন্দ্রভাগা বা চেনাব এর ওপর পাকিস্তান কর্তৃত্ব রাখে, আর ভারত পেয়েছিল বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সাটলেজ এবং ইরাবতী বা রাভির পানি।
চুক্তি অনুযায়ী ভারত বা পাকিস্তান পানির প্রবাহ আটকে রাখতে পারবে না, কিন্তু ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের সেচ ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব পড়তে পারে, কারণ পাকিস্তানের প্রায় 80% কৃষি এই নদীগুলোর উপর নির্ভরশীল। এই আবহেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মঙ্গলবার 90 মিনিট ধরে চলে এই বৈঠকে রাজনাথ সিং বলেন, পাকিস্তানকে কঠোর জবাব দিতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। একই সুর ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে। ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে। ভুল হিসাব, অযৌক্তিক প্রতিক্রিয়া, আর তার ফল হতে পারে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ। সম্প্রতি প্রকাশিত একটি গোপন মার্কিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাধারণ যুদ্ধ যদি শুরু হয়, সেটি এক পর্যায়ে পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে, যদি সেখানে কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া বা ভুল হিসাব নিকাশ ঘটে। এই প্রতিবেদনটি সামনে আসে এমন এক সময়ে যখন পহেলগাম হামলার পর পুরো ভারত ক্ষোভে ফুঁসছে, আর ঠিক এই মুহূর্তেই প্রকাশ পায় 1980 ও 1990-এর দশকে তৈরি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয়, তবে কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া সাধারণ যুদ্ধকে পরমাণু যুদ্ধের রূপ দিতে পারে। গত বুধবার প্রকাশিত সেই প্রতিবেদনটিতে 1981 সালের আরেকটি গোপন মার্কিন নথির উল্লেখ করা হয়েছে, যার শিরোনাম ছিল পাকিস্তানের পারমাণবিক অগ্রগতিতে ভারতের প্রতিক্রিয়া। সেই নথিতে বিশ্লেষণ করে বলা হয়েছে, পাকিস্তান যদি এমন পারমাণবিক কর্মসূচি নেয় যা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত সম্ভাব্যভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার সিদ্ধান্ত নিতে পারে। স্পেশাল ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট SNIE প্রতিবেদনটিতে বলেছে, ভারত সম্ভবত আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারপর সিদ্ধান্ত নেবে পাকিস্তান আদৌ পারমাণবিক অস্ত্র বানিয়েছে বা মজুত করেছে কিনা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পদক্ষেপ নেবে ভারত। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকটি প্রতিবেদনে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, যদি ভারত করাচির নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে হামলা করে, তাহলে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক অস্ত্র তৈরি ও অধিকার অর্জনের বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন। অন্যদিকে ভারতের অনেক কৌশলবিদ মনে করেন, আগে হামলা করাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এতে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি বড় যুদ্ধ সংঘটিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কেননা যুদ্ধের ফল যে কারোর জন্য সুখকর হবে না তা উভয় দেশই ভালোভাবে অনুধাবন করে। দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ, উভয়ের কাছেই রয়েছে বিধ্বংসী সব বোমা ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করে। দুই দেশই জানে যুদ্ধ মানে ধ্বংস, তবুও যদি হয় এক ভুল প্রতিক্রিয়া, আর তাতে জ্বলতে পারে গোটা উপমহাদেশ। কাশ্মীর যেন এক দীর্ঘশ্বাস, যেন এক দগ্ধ প্রান্তর। 26 জন ভারতীয় পর্যটকের মৃত্যু আবার তুলে ধরেছে পুরনো সেই চিরচেনা উত্তেজনার চিত্রপট। ভারত ও পাকিস্তান মুখোমুখি, কাশ্মীরের বুকে সেই রক্তপাতের একদিন পেরোতেই পাল্টা পদক্ষেপে কাঁপছে উপমহাদেশ। শুরুটা ভারত করেছিল, সীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানকে দেয়া হলো একের পর এক কূটনৈতিক ধাক্কা। আকাশ সীমা বন্ধ, ওয়াঘা সীমান্তে তালা, কূটনৈতিক বহিষ্কার, যেন কূটনীতির খোলনালচেই বদলে দিল নয়াদিল্লি। কাশ্মীর হামলার রেশ কাটতে না কাটতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিস্ফোরক বিবৃতি দেয়, পাকিস্তানিদের জন্য সব বিদ্যমান ভিসা বাতিল, নতুন ভিসা পরিষেবা স্থগিত। যারা পাকিস্তানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার। এতেই থেমে থাকেনি নয়াদিল্লি।
দুই দেশের মধ্যে বহু পুরনো জলবন্টন চুক্তি, সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় ভারত। সেই সঙ্গে ঘোষণা আসে মূল ভূখণ্ড সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পরই কাঁপতে শুরু করে ইসলামাবাদ, কারণ পানি মানেই জীবন, আর সেই জীবন যদি বন্ধ হয়ে যায় তাহলে তা যুদ্ধের আগুনে ঘি ঢালার শামিল। ইসলামাবাদের পাল্টা হাত, চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আহ্বান করেন এক বিরল নিরাপত্তা বৈঠক। সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের নিয়ে বসে পড়েন তিনি। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। সেই প্রতিক্রিয়া শুরু হয় কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে। পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইন্স নিষিদ্ধ। পাশাপাশি ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই সীমানা বন্ধ মানেই যে শুধু মানুষ থামে না, থেমে যায় হাজারো ট্রাকের পণ্য, ব্যবসা, যোগাযোগ। এক বিস্ফোরক ঘোষণায় পাকিস্তান জানায়, ভারতের সাথে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত। এমনকি তৃতীয় দেশ থেকেও যদি ভারতে পণ্য আসার পরিকল্পনা থাকে সেটাও রুদ্ধ। শুধু তাই নয়, ভারতীয় কূটনীতিকদের একে একে বহিষ্কার করা শুরু হয়। সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করা হয়। এতেই থেমে থাকেন ইসলামাবাদ। ঘোষণা আসে, ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল। শুধুমাত্র শিখ তীর্থযাত্রার ক্ষেত্রে সাময়িক ছাড় থাকবে। তবে সবচেয়ে ভয়াবহ বার্তা এসেছে পানি নিয়ে। ভারত যখন সিন্ধু জলচুক্তি স্থগিত করে, তখন পাকিস্তান এক রণহুঙ্কারে জানিয়ে দেয়, পানির প্রবাহ বাধা দিলে তার যুদ্ধ ঘোষণার সমান হবে। পাকিস্তানের এই বার্তা হালকা কোনো বিবৃতি নয়। দুই দেশের মধ্যকার সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিন্দুগুলোর একটি হলো এই নদী। সেখানেই যদি হাত পড়ে তাহলে সেটি অস্ত্রের মুখোমুখি হওয়ার ইঙ্গিত। ইসলামাবাদ ঘোষণা করে, ভারত যদি পানি সরবরাহে হস্তক্ষেপ করে তবে আমরা জাতীয় শক্তির সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া জানাবো। অর্থাৎ কূটনীতি পেরিয়ে সেটি সামরিক পথে গড়ানোর হুমকি। কাশ্মীরের হামলার 24 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়। পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করা হয়। পাশাপাশি ভারতীয় পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানকেও নানাভাবে কোণঠাসা করা শুরু হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান জানায়, ভারতের এই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এসব প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা 3 জন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যদিও এসব তথ্যের প্রমাণ এখনো তুলে ধরা হয়নি। এর মধ্যে 2 জন পাকিস্তানি বলে দাবি করা হয়েছে, কিন্তু কোনো ছবি, ভিডিও, ফরেনসিক তথ্য এখনো সামনে আনেনি দিল্লি। কে কার জন্য হুমকি? কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। ভারত দাবি করে তারা শুধু সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান বলে, ভারতের প্রতিটি পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করছে। আর এর মধ্যে যাদের কথা হারিয়ে যায় তার হলো কাশ্মীরের সাধারণ মানুষ, যাদের বাড়ি বোমায় উড়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, স্বপ্ন রক্তাক্ত হয়ে পড়ে উপত্যকার রাস্তায়। উপত্যকার দিকে চোখ রেখে আমরা কি ভুলছি? কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের এই পাল্টা হুঙ্কারে যেটা সবচেয়ে বেশি আশঙ্কার জন্ম দিচ্ছে তা হলো, এটি যদি সামরিক সংঘর্ষে পরিণত হয় তবে গোটা উপমহাদেশ কাঁপবে। পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পথে, সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে আর পানি নিয়ে হুমকি ধামকি, তখন কেবল প্রশ্ন জাগে, উপমহাদেশ কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? কাশ্মীর আবার ইতিহাসের কেন্দ্রবিন্দুতে, আবারও রক্ত, অশ্রু আর আতঙ্কের নগ্ন বাস্তবতা। শান্তি যেন শুধুই অপেক্ষার নাম, আর কাশ্মীর তার মাঝখানে দাঁড়িয়ে একজন বন্দী দর্শক, যেন নিজের ভবিষ্যতের জন্য নিজেই কিছু বলতে পারে না। এ যেন এক দীর্ঘশ্বাস, যেটা প্রতিবারই শুরু হয় রক্তপাত দিয়ে, কিন্তু শেষ হয় না কখনো। চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। দুই দেশই সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে গতকাল পাকিস্তানও কড়া পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণায় বলা হয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে। রিপোর্ট বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু অবলম্বনে। সর্বশেষ খবরে জানা গেছে, ভারতের 5 দফা পদক্ষেপের জবাবে
পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে জানানো হয়, ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হয়েছে, তবে শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এনএসসি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। খবরে আরো বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান আরও জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের সহকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা 30-এ নামিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের যে কোনো বাণিজ্য যদি পাকিস্তান দিয়ে থাকে, সেটাও স্থগিত থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন চলছে। সীমান্ত বরাবর বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনী ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন ঘাঁটিতে নজরদারি ও হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, লাহোরের কাছে মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। সাথে সাথে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানকার বাংকারগুলোতে সেনারা অবস্থান নিয়েছে। ভারতীয় সূত্রের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা মোতায়েনের বিষয়টি প্রমাণ করেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট। সেসব স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে নেটিজেনরা। তাদের দাবি অনুযায়ী পহেলগামের ঘটনার পর করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর ও লাওয়ারপিন্ডির থেকে মোতায়েন করেছে পাকিস্তান। PAF 198 এবং লকহিড C-130E হারকিউলিস পরিবহন বিমানগুলো দক্ষিণ থেকে রাওয়ালপিন্ডির ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়াও ছোট আকৃতির জেট বিমান PAF 101 এবং এমব্রায়েল ফেনম 100 সেখানকার আকাশে নজরদারি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংস করার পরীক্ষা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত একটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, করাচি উপকূলে পাকিস্তান নৌবাহিনীও সার্ফেস টু সার্ফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত এই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোদী বলেন, বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসীকে এবং তাদের সমর্থনকারীদের চিহ্নিত করবে ও সাজা দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে তাদের খুঁজে বের করা হবে। কাশ্মীর জুড়ে চলমান অভিযানে ভারতীয় সেনাবাহিনী 1,500-এর বেশি লোককে আটক করেছে। সেনা সূত্র জানায়, এই চিরুনি অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে পড়ে ভারতীয় সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনারা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, পাল্টা গুলি চালায় সেনারাও। বিশ্লেষকদের মন্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, ভারত পাকিস্তানে বড় ধরনের হামলা চালাতে পারে। এটা 2019 সালের থেকেও বড় হবে। তিনি বলেন, ভারত এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি থেকে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে সংজ্ঞায়িত করার নতুন চেষ্টা চলছে। ভারতীয় কংগ্রেসের বৈঠক। দিল্লির প্রতিনিধির তথ্য অনুযায়ী কাশ্মীরে হামলার পর জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক বসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সভাপতিত্বে হওয়া বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পহেলগামের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে হামলাটি ঘটল তার তদন্ত হওয়া দরকার। কংগ্রেস এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে। ভারত বনাম পাকিস্তান, সামরিক সক্ষমতা কার কেমন? কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা চরমে। কূটনীতিক বহিষ্কার থেকে শুরু করে আকাশপথ বন্ধের পাল্টাপাল্টি ঘোষণায় যুদ্ধের দামামা যেন দরজায় কড়া নাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তার সেনাবাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা।
অর্থাৎ পেহেলগাম হামলার বদলা নিতে ভারতীয় সেনারা কখন, কোথায়, কিভাবে আঘাত হানবে তা তারা নিজেরাই ঠিক করবে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাতে হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন, কিছু বেশি। সেনা সংখ্যার নিরিখেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী? স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3,975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2,629টি। নৌবহরে কার দাপট? নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে, দুটি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই।
পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1 এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে। অবসরপ্রাপ্ত জেনারেলের সতর্কবার্তা। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভারত হয়তো সীমিত সামরিক অভিযান চালাতে পারে, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত SH পানাক তাড়াহুড়ো করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং ভারতের সীমিত হামলার জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে। তিনি আরও লিখেছেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমান বাহিনীর সক্ষমতা যতই থাকুক, ভারত এখনও প্রযুক্তিগতভাবে এত উন্নত নয় যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। পাকিস্তানের পাল্টা আঘাত হানার ক্ষমতা আছে এবং ভারতের সেই প্রস্তুতি থাকা উচিত। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আত্মবিশ্বাসের সুরে বলেছেন, তাদের কোনো প্রস্তুতির দরকার নেই, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে 2019 সালের বালাকোটের মতোই জবাব দেওয়া হবে। পেহেলগামের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সামরিক শক্তির এই চুলচেরা বিশ্লেষণ হয়তো একটা ধারণা দিতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক ভিন্ন হতে পারে। পরমাণু অস্ত্রের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।